করে যে পরীক্ষা খারাপ দিছি তা না, পারি নেই। এখন তোমার কাজ হচ্ছে পড়ে যাওয়া। And if you even feel like যে আমি পড়তেছি আর ভুলে যাইতেছি, it's totally fine. পড়াশোনা রিলেটেড ম্যাচুরিটি সেটা আসবে বিফোর টেস্ট, তুমি জাস্ট পড়েই যাবা অ্যান্ড তোমার ওইটা ফিল হতেই থাকবে যে তুমি কিছুই পড়ো নাই। পুরান জিনিস নিয়ে বসে থাকলে তুমি ডিপ্রেসডই হবা, একটা সাইকেলের মধ্যে, একটা লুপের মধ্যে ঢুকে যাইতেছো, কিন্তু তোমার পড়া থামায় দেওয়া যাবে না। অলরাইট, চলেন তাহলে স্টার্ট করি। আমরা নিউক্লিয়ার ফিজিক্সে লাস্ট ক্লাসে হচ্ছে জাস্ট ফর্মুলাসগুলো দেখছিলাম, কোনো প্র্যাকটিসই মনে হয় করা হয় নাই। সো রেগুলার প্রবলেম আছে কিছু, রেগুলার প্রবলেমগুলো খুব সিম্পল, এরকম টাইপের যে কখন 30% অবশিষ্ট থাকবে, কখন 30% শেষ হয়ে যাবে, এই টাইপের কোয়েশ্চেন্স, ঠিক আছে? একটা মানে ধরো এ যাবৎকালে একটা মাত্র ইন্টারেস্টিং কোয়েশ্চেন আসছে এখান থেকে, বাকি সবগুলোই হচ্ছে ইজি প্রবলেম আসে, প্রতি বছরই আসে, কিন্তু সেগুলো সহজ প্রবলেম আসে, ঠিক আছে? সহজ প্রবলেম, জাস্ট একটাই হচ্ছে একটু ইন্টারেস্টিং প্রবলেম আসছে বুয়েটে 22-23-এর কোয়েশ্চেন, ঠিক আছে? সো চলেন কোয়েশ্চেনটা লিখে দেই, ইংলিশ লিখবো না, সরি টু ইউ গাইজ, ঠিক আছে? বাংলা লিখবো, বাট হোপফুলি বাংলা লিখলেও বুঝতে খুব একটা অসুবিধা হওয়ার কথা না। সো কোয়েশ্চেনটা হচ্ছে, একখণ্ড প্রাচীন কাঠে, এটা বুয়েট 22-23-এর কোয়েশ্চেন, 22-23 মানে 22-এর কোয়েশ্চেন আর কি। এক খণ্ড প্রাচীন কাঠে 14C এবং 12C এর অনুপাত বর্তমানকালের জীবিত গাছের কাঠে ওই অনুপাতের 1/12 অংশ, ঠিক আছে? কোয়েশ্চেন হচ্ছে, বাই দ্য ওয়ে, C14 এর অর্ধায়ু বা হাফ লাইফ অর্ধে হচ্ছে 5570 ইয়ার্স। সো কোয়েশ্চেন হচ্ছে, প্রাচীন গাছটির বয়স নির্ণয় করো। গাছটির বয়স নির্ণয় করো। আচ্ছা, সো বিফোর উই স্টার্ট সলভিং দিস, কোয়েশ্চেনটা তুলতে থাকেন। ইংলিশে বুঝতে মনে হয় না খুব একটা প্রবলেম হবে বলে, ইটস জাস্ট সিম্পল একটা কথা বলা আছে। আর ঘটনাটা কিরকম, C14 কার্বন 14 একটা তেজস্ক্রিয় কার্বনের আইসোটোপ, কার্বনের 3টা আইসোটোপের মধ্যে একটাই তেজস্ক্রিয়, C14 যেটা। সো C14 দিয়েই হচ্ছে বেসিক্যালি যে কোনো ফসিল বা পুরাতন কোনো জিনিসের, ইনফ্যাক্ট পৃথিবীর বয়সও হচ্ছে নির্ণয় করা হয়েছে C14 দিয়ে, C14 এর তেজস্ক্রিয়তা থেকে। C14ই কেন ভাইয়া? বিকজ আমরা জানি যে আমাদের আশেপাশে যা কিছু আছে সব কিছুই, মানে অলমোস্ট সব কিছুই হচ্ছে কনসিস্ট অফ কার্বন, ইনক্লুডিং আস। আমরা নিজেরাও, ধরো আমরা নিজেদেরকে মানে যদি কবর দিয়ে দেয়, আলটিমেটলি হাড্ডিগুলো তো থাকবে, হাড্ডির মধ্যে কি আসে? ক্যালসিয়াম কার্বনেট, মানে কার্বন আছে, ঠিক আছে? সো কার্বন, ওখানেও কার্বন থাকে, অ্যান্ড গাছ বলো আর অন্যান্য যাই বলো না কেন, কার্বন থাকবেই সেখানে। কার্বন যদি থাকে, নর্মালি যেটা হয় তেজস্ক্রিয় কার্বনও থাকে। বলতে পারো ভাই আমাদের বডিতেও তেজস্ক্রিয় কার্বন আছে খুব ট্রেস অ্যামাউন্টে, ট্রেস অ্যামাউন্ট মানে হচ্ছে একদম নাই বললেই চলে, বাট আছে, ঠিক আছে? সাম পার্সেন্টেজ আছে। সো কার্বন 14 এর জন্য কি করা হয়, যে হাফ লাইফ আমরা জানি এবং থিওরিটিক্যালি কতটুকু থাকার কথা ছিল সেটা যদি আমরা সামহাও ক্যালকুলেট করতে পারি, এন্ড এখন কতটুকু তেজস্ক্রিয়তা অবশিষ্ট আছে ওইটা ক্যালকুলেট করতে পারবো আমরা। এরপরে আমরা কত সময় তাহলে ইল্যাপস হয়েছে সেটা ক্যালকুলেশন করে বের করে যে ফসিলটা আসলে কত বছর আগের। বুঝতে পারতেছি? ধরো তুমি মাটির নিচ থেকে কিছু একটা পাইছো, তো ফার্স্ট থিং হবে সেটার কার্বন 14 এর যে তেজস্ক্রিয়তা সেটা মানে সেটা মেজার করা, মাপা, এবং তোমার যে ডেটা বুক আছে সেখান থেকে দেখা যে এই জিনিসের মধ্যে কতটুকু থাকার কথা ছিল,
আর এখন কত পার্সেন্ট আছে ওটা দেখলেই হচ্ছে, ওটা দিয়ে ক্যালকুলেট করতে পারবো না যে কত সময় ইলাপস হয়েছে। আচ্ছা, তাহলে এইবার আসো আমাদের এই কোয়েশ্চেনটাতে, খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। বলছে প্রাচীন একখণ্ড প্রাচীন কাঠে পুরান একটা কাঠ পাইছো, সেখানে C14 আর C12 এর যে অনুপাত আছে, আর নতুন গাছে সেম গাছ বাট নতুন, ওই গাছের মধ্যে ওই অনুপাতের কত অংশ আছে? 1/12। মানে নতুনটাতে যে অনুপাতে আছে পুরানটাতে তার ওই নতুনটার 12/1 পরিমাণ অনুপাত আছে আর কি। ওটার হাফ লাইফ দেওয়া আছে, বয়স নির্ণয় করতে বলা আছে, ঠিক আছে? আচ্ছা, সো কি কি দেওয়া আছে আমরা একটু বলি। বলছে প্রাচীন কাঠের খণ্ডে C14 এবং C12 এর পরিমাণ, এই যে C14 আর C12 এর পরিমাণ, এটা কিসের পরিমাণ? আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে নাম্বার অফ মলিকিউলস বা নাম্বার অফ অ্যাটমস, পরমাণু সংখ্যা অথবা ভরের অনুপাত দেওয়া আছে, ধরে নিতেছি। তাহলে প্রাচীনটাতে যেই পরিমাণের এই অনুপাতটা আছে আর বর্তমানেরটাতে সেম অনুপাত, মানে এই যে কার্বন 14 ওভার কার্বন 12, এটা নতুন, সো প্রাইম দিয়ে দিলাম। নতুনটা পুরানটা কি বলছে যে পুরানটাতে যেই পরিমাণ আছে সেটা নতুনটার এত অংশ, ঠিক আছে? কোনটাতে কম থাকবে বলো তো ভাইয়াকে, কোনটাতে বেশি থাকবে? নতুনটাতে কম থাকবে না পুরানটাতে কম? এটা দেখে না, নর্মালি কমন সেন্স থেকে বলো, নতুনটাতে বেশি থাকবে C14 নাকি পুরানটাতে বেশি থাকবে C14? নতুনটায় বেশি থাকবে। পুরানটা তো অনেক বছর আগের, অলরেডি C14 তো তেজস্ক্রিয়, তার মানে কি ক্ষয় হয়ে হয়ে কি হয়ে গেছে? কমে গেছে, ঠিক আছে? সো ধরো একটা তেঁতুল গাছের কিছু একটা পাইছে, ধরো তুমি একটা রাজার বাড়ি থেকে তেঁতুল গাছের হচ্ছে একটা ফার্নিচার পাইছো, ধরো একটা ডাইনিং টেবিল পাইছো, ওকে? সো ওই ডাইনিং টেবিলটা নিয়ে আসছো, নিয়ে এসে দেখছো যে ওকে ফাইন, এটাতে C14 আর C12 এর রেশিও কত পাইছো কিছু একটা। এবার তুমি নতুন একটা গাছ কেটে, তেঁতুল গাছ কেটে ওটার যে কাঠ আছে ওইটার থেকে মেজার করছো যে C14 আর C12 এর অনুপাত কত, দেখলা যে নতুনটাতে বেশি, স্বাভাবিক, ঠিক আছে? নতুনটাতে বেশি আছে, পুরানটাতে কত? নতুনটার 12/1 আছে। মেক সেন্স? এই হচ্ছে ঘটনা। সো এবার এখান থেকে ক্যালকুলেশন করতে হবে। আমাকে বলো তো C12 কি তেজস্ক্রিয়? তাহলে C12 এর পরিমাণ আগে যেটা ছিল এখন যেটা থাকবে সেটা কি সেম হবে না ডিফারেন্ট হবে? C12 কি তেজস্ক্রিয়? ইয়েস, নো? নো। তেজস্ক্রিয় যদি না হয় তাহলে সেটা কি ক্ষয় হয়? তাহলে C12 আগে যত ছিল এখন পুরানটাতে যত আর নতুনটাতে যত, সেম হবে না ডিফারেন্ট হবে? সেম হবে। তাহলে C12 কাটাকাটি করে দিই, কারণ এটার অ্যামাউন্ট কি আছে? সেম। C12 তো নন রেডিও অ্যাক্টিভ, তেজস্ক্রিয় না, তার মানে এটার কোনো ভাঙন হয় না। তাহলে C12 এর পরিমাণ যদি সমান থাকে তাহলে দেখো C14 ওল্ডটাতে ডিভাইডেড বাই C14 নিউটাতে অনুপাত হচ্ছে 1/12। এটাই হচ্ছে দেওয়া আছে বেসিক্যালি। এখন দেখেন তো এইটা দেওয়া থাকলে আমাদের লাভ কি? এইটা তো পুরানটা মানে ক্ষয় হয়ে হয়ে এখন যতটুকু অবশিষ্ট আছে, রিমেইনিং অ্যামাউন্ট অফ অ্যাটমস, তার মানে দিস ইজ n অ্যাকর্ডিং টু আওয়ার ফর্মুলা। আর এখানে যেটা আছে এটা হচ্ছে নতুন তেঁতুল কাঠের মধ্যে যে পরিমাণ C14 আছে, তার মানে এটা কি শুরুতে ইনিশিয়ালি যেই নাম্বারটা থাকার কথা ছিল, তার মানে এটা কি আসলে n0। তাহলে দেখো দিস নাম্বার রিপ্রেজেন্টস n/n0। টাইম বের করতে হবে। কি দেওয়া আছে দেখো, আমাদের কাছে দেওয়া আছে হাফ লাইফ T½ দেওয়া আছে 5570 ইয়ার্স। যদি তাই হয় তাহলে আমার লেমডা কত হবে? লেমডা হচ্ছে 0.693 ওভার T½ তাহলে এখন ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে ln n/n0 ইকুয়াল টু মাইনাস লেমডা টি। টি ক্যালকুলেট করতে হবে আমাকে এখান থেকে, সো ln 1/12 মাইনাস 0.693 ওভার 5570 ইয়ার্স। 5570 ইয়ার্স ইন্টু টাইম হচ্ছে টি, সো টি ক্যালকুলেট করতে হবে, দেখো কত বছর আসে। এইটা হচ্ছে একটা ক্লাসিক এক্সাম্পল অফ বুয়েটে কি টাইপের ম্যাথ আসে।
দেখো ম্যাথটা কিন্তু অ্যাকচুয়ালি 3 লাইনের, বিকজ ওইটুকু ক্যালকুলেশন তো তুমি আর দেখাবা না, তুমি মনে মনে হিসাব করে ফেলবে। ওকে ফাইন, তাহলে পুরান আর নতুনটার রেশিও কত? 1/12। এখনই পারতেছো না মনে মনে ক্যালকুলেট করতে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? বাট তুমি ওই অ্যাডমিশন ফেজ পর্যন্ত যেতে যেতে তখন দেখবা যে এইসব স্কিল হয়ে গেছে। তো তুমি 1/12 মনে মনেই ক্যালকুলেট করবা, তাইলে তোমার ম্যাথ কিন্তু 3 লাইনের। কিন্তু প্রবলেম কই? প্রবলেম হচ্ছে ওই যে 3 মিনিট টাইম থাকবে, তো এইটুকু লিখতে তোমার 30 সেকেন্ডের বেশি সময় লাগবে না। ওই জিনিসটা তো 2-3 বার করে পড়তে হবে জাস্ট টু আন্ডারস্ট্যান্ড যে কি বলছে, ঠিক আছে? এই হচ্ছে নর্মাল ম্যাথ আর বুয়েটের ম্যাথের মধ্যে পার্থক্য। দেখবা যে বুয়েটের ম্যাথগুলো সবই ছোট ছোট, বিকজ জায়গা তো কম দেয়, কিন্তু মাথা খাটাইতে হবে। ওকে, আর একটা কথা যেটা হচ্ছে আমাদের নটরডেম কলেজের একজন টিচার বলতো, অনেক টিচারই বলতো, বাট এই টিচার একটা মনে আছে, নাম হচ্ছে স্যারের নাম হচ্ছে তিতাস স্যার, আমাদের ফিজিক্স পড়াতেন তিনি। সো মানে 6 মাস হচ্ছে ফিজিক্স পড়াইছিল। আমাদের তো নটরডেমে 3 মাস পর পর টিচার চেঞ্জ হয়, সো অনেকজন টিচারের ক্লাস পাইছি আমরা, তার মধ্যে একজন ছিল তিতাস স্যার। তিতাস স্যার একটা কথা বলতো যে তোমার কাজ হচ্ছে, এখন তোমার কাজ হচ্ছে পড়ে যাওয়া। And if you even feel like যে আমি পড়তেছি আর ভুলে যাইতেছি, এক চ্যাপ্টার পরে আরেক চ্যাপ্টার মনে হচ্ছে যে আগের চ্যাপ্টারের সব কিছু তো ভুলে গেছি, ইটস টোটালি ফাইন, ঠিক আছে? বিকজ তুমি আলটিমেটলি তোমার যে ম্যাচিউরিটিটা, পড়াশোনা রিলেটেড ম্যাচিউরিটি, সেটা আসবে বিফোর টেস্ট। টেস্টের মধ্যে তুমি পড়বা, রিভিশন দিবা, টেস্ট পরীক্ষা দিবা, তারপরে ইউ উইল ফিল যে হ্যাঁ তুমি আসলেই 12-এ উঠছো, এবং ইউ উইল হ্যাভ এ গুড আইডিয়া অ্যাবাউট দ্য বুক, যে এই বইয়ের এখানে এটা আছে, এই চ্যাপ্টারে এই টাইপের কোয়েশ্চেন্স আছে, ঠিক আছে? এর আগ পর্যন্ত তুমি জাস্ট পড়েই যাবা, অ্যান্ড তোমার ওইটা ফিল হতেই থাকবে যে তুমি কিছুই পড়ো নাই, ঠিক আছে? এইটা কিন্তু তোমার পড়া থামায় দেওয়া যাবে না। ওকে, একটা টেরিবল মিস্টেক করি, এটা আরেকদিন অন্য কোন ভাইয়ের সাথে যেন আলোচনা করতেছিলাম, যে একটা বড় সড়ো মিস্টেক হয় হচ্ছে আপনাদের, সেটা হলো আপনারা পুরান জিনিস নিয়ে পড়ে থাকেন। লেটস সে আমি এই চ্যাপ্টার পড়াইতেছি এখন, অ্যান্ড ইউ আর ফিলিং লাইক শিট, আমি তো মডার্ন ফিজিক্স কিছুই পড়ি নাই, ঠিক আছে? অ্যান্ড তোমার মনে হচ্ছে তুমি কি করো, প্রতিদিন বাসায় গিয়ে মডার্ন ফিজিক্স চ্যাপ্টারটা খুলে কিছুক্ষণ হতাশ হয়ে বসে থাকো, হ্যাঁ আমি তো কিছুই পড়িনি। কি হইলো, তুমি ওই যে ফিজিক্সের যে টাইমটা সেটা খেয়ে বসে থাকো, মানে তোমার তো একটা টাইম স্লট ভাগ করা আছে মনে মনে, যে আমি এতক্ষণ ফিজিক্স পড়বো, তারপরে ম্যাথ করতে হবে, অ্যান্ড দেন বায়োলজি পড়তে হবে, সামথিং লাইক দ্যাট। সো তুমি কি করো, তুমি হচ্ছে ওই যে ফিজিক্সের ওই পুরান ওই চ্যাপ্টারটা নিয়ে বসে থাকো। এই যে আজকে যে SW দিছি, আজকে ক্লাসে যেটা পড়াইছি, ওইটা কিন্তু আজকের পড়ো নাই। তাহলে কি হইতেছে, তুমি একটা সাইকেলের মধ্যে, একটা লুপের মধ্যে ঢুকে যাইতেছো। নেক্সট আরেক চ্যাপ্টার যখন শুরু করবো, বিকজ আজকে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে, নেক্সট আরেক চ্যাপ্টার যখন শুরু করবো, তুমি কি করবা, তুমি তখন বলবা হ্যাঁ নিউক্লিয়ার তো ভাইয়া শেষ করে ফেলছে, আমি তো শেষ করি নাই। তুমি তখন বাসায় গিয়ে নিউক্লিয়ার নিয়ে বসে থাকবা, আমি হয়তো বা ওয়েভ পড়াইতেছি, অথবা ধরো চ্যাপ্টার 7 পড়াচ্ছি, ঠিক আছে? এই জিনিসগুলো করা যাবে না। ওকে, তোমার আগের যেটা মিস হয়ে গেছে অলরেডি, ইফ ইউ ফিল লাইক যে মিস হয়ে গেছে, রেখে দাও ফর ইউর উইকেন্ডস। ওটা তোমার রেগুলার ডে এর পড়া না, রেগুলার ডে এর পড়া হচ্ছে আজকে যেটা পড়াইতেছি সেটা। এইটা শেষ করে ইফ ইউ ফিল লাইক যে আই হ্যাভ মোর টাইম লেফট, তখন হচ্ছে তুমি পুরান জিনিস পড়ো, ঠিক আছে? বাট আগে মানে ক্যাচ আপ করতে হবে। এখানেই তো পড়তে আসছো, তাই না? এখানে পড়তে আসছো মানে এখানে শিখতে আসছো। কলেজে যান মজা করতে, এই যে রুতাবা প্রত্যেকটা দিন 20 মিনিট লেট করে আসে। পুরান জিনিস নিয়ে বসে থাকলে তুমি ডিপ্রেসডই হবা। তো তার চেয়ে বেটার হচ্ছে তুমি নতুন চ্যাপ্টারসগুলো পড়ো, ঠিক আছে? নতুন চ্যাপ্টারগুলো ক্যাচ আপ করতে থাকো, একসাথে সমান সমান তালে যেতে থাকো, আর তারপরে হচ্ছে পুরানগুলো আস্তে আস্তে করে হচ্ছে রিকভার করতে থাকো। বলতেছি না পুরানটা পড়ো না, বিকজ ছাইটা তো আর দিতে পারবা না। পুরানটা কখন? বৃহস্পতি শুক্র বন্ধ থাকে, মানে শুক্র শনি বন্ধ থাকে। সো বৃহস্পতিবার রাত আর শুক্রবার রাত, এই 2 দিন হচ্ছে তোমার পড়ার টাইম। শনিবার তো কলেজই থাকে, আবারও সেম জিনিস। সো বৃহস্পতিবার রাতে তুমি অনেকক্ষণ পড়তে পারো, বিকজ শনিবার মানে শুক্রবার সকালবেলা তোমার তেমন কোনো কাজ নেই, অ্যাটলিস্ট সকাল 6টায় তো আর স্কুল নেই, ঠিক আছে? সো তুমি চাইলেও 8টা-9টা বাজে উঠতে পারো। তো তাহলে ঘুমানো তুমি 4টা-5টা বাজে ঘুমাইলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? অলরাইট, চলেন আমরা এই প্রবলেমটা কি বুঝছি ভাইয়ারা? প্রবলেমটা না বুঝলে এই যে রেকর্ডিং দিয়ে দিব আজকে, বাসে গিয়ে আরো 2-3 বার করে কোয়েশ্চেনটা দেখে নিবেন। ইটস অল অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য কনটেক্সট, যে কি বলছে আসলে, কি দিছে, আর সেখান থেকে আমাদের লাগবে কি, আর তাইলে কি কি জিনিস বাদ দিতে হবে ওই ইনফরমেশন থেকে, ঠিক আছে? আমাদের এনি হাউ উই নিডেড দিস, এন বাই এন নট,
আর এইটার লজিক দ্বারা করালাম কেমনে, ওই যে C12 এর কোনো কি নাই, কাজ নাই, অ্যান্ড দেন ভাগ করে দিছি, ডান। বুঝতে পারতেছি? এইটা তোমার ম্যাথ করার জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে যে তোমার ফর্মুলাতে কি কি জিনিস বসাইতে হবে, ওই ইনফরমেশনগুলো বের করে নিয়ে আসা হচ্ছে তোমার টার্গেট। ঠিক আছে? ওই যে কি দিছে, আয় হাই ভাই কি দিছে বুঝতেছি না, বুঝার দরকার নাই। ঠিক আছে? তুমি দেখবা তোমার এখানে কি লাগবে, আর এটার সাথে ক্লোজ টু দিস কি আছে, ওইটা যদি সামহাও বের করতে পারো, ডান। ওকে, আচ্ছা, বাকি যেই প্রবলেমগুলো সেগুলো সবই হচ্ছে নর্মাল প্রবলেম ছিল। একটা প্রবলেম হচ্ছে আমরা একটু সলভ করে দেই। কারো কাছে কি সেলুসারের বইটা আছে? তাহলে দেখো তুমি ওখানে 23 নাম্বার প্রবলেম অফ টাইপ 5, তোমরা ইনশাল্লাহ নেক্সট উইকের যে কোনো দিন হচ্ছে বইটা পেয়ে যাবা, কাজ শেষ। জাস্ট এমসিকিউ এর যে অ্যান্সারগুলো সেগুলো হচ্ছে কম্পাইল করা হইতেছে আর কি। মানে এমসিকিউতে আই থিঙ্ক প্রতিটা এমসিকিউতে অ্যান্সার না দিয়ে সব একসাথে দিয়ে দিলে ভালো, বিকজ তাহলে প্র্যাকটিস করতে সুবিধা। ওই কাজটাই বাকি আছে, সো ওই কাজটাই হইতেছে। আর ছোটোখাটো কিছু আছে, ছোটোখাটো কিছু ভুলভাল আছে, ওগুলো ঠিকঠাক হইতেছে। আর কি কোন কোন চ্যাপ্টার থাকবে আপনারা জিজ্ঞেস করতেছিলেন। সো যেটা বলছিলাম আগের বার, চ্যাপ্টার আছে হচ্ছে তোমার ফার্স্ট পেপারের চ্যাপ্টার 7, মানে গাঠনিক, স্ট্রাকচারাল, ইয়েস। তারপরে ভৌত আলোক বিজ্ঞান, মডার্ন ফিজিক্স, নিউক্লিয়ার ফিজিক্স আর সেমিকন্ডাক্টর। ঠিক আছে? এটা ভাইয়া বলো বলো বলো। ক্যালকুলেটর ছাড়া এই ম্যাথ কেন করতে হবে তোমার? কার জন্য? ঢাকা ইউনিভার্সিটিতে এই ম্যাথ আসবে না তো, ইউ ডোন্ট নিড টু থিঙ্ক অ্যাবাউট ইট। কি আসে? লনের ম্যাথ আসে, বাট লন 1/12 আসবে না। ঠিক আছে? লন 2, 3 এগুলোর কিছু মান মুখস্থ করলেই চলে। আমি তুচ্ছ তাচ্ছিল্য করতেছি না, আমি বলতেছি না যে ক্যালকুলেটর ছাড়াই আসে, ক্যালকুলেটর ইউজ করতে হয় এমন ম্যাথও আসে, বাট ওই যে লন 1 থেকে 5 এর মান একটু মুখস্থ করে ফেললে ভালো। ঠিক আছে? ওই যে লন 2 এর মান 0.693 ঠাডা মুখস্থ। ঠিক আছে? আর পয়েন্টের ক্যালকুলেশন একটু, যে পয়েন্টের পর কেমনে ক্যালকুলেট করতে হবে এটা একটু মুখস্থ করতে হয়। আমি যখন জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিয়েছিলাম, ভর্তি পরীক্ষা, চান্স পাই নাই, মানে সিরিয়াল আসছিল অনেক পরে, বাট ওই তো চান্স পাই নাই স্যাডলি। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট অ্যাডমিশন টেস্ট অ্যান্ড আমি চান্স পাই নাই। ঠিক আছে? আমি পরীক্ষাও দিতে চাই নাই আসলে, আমাকে জোর করে পরীক্ষা দিতে নিয়ে যাওয়া হয়েছে। গিয়ে হচ্ছে আরও ডিপ্রেসড হয়ে গেছি, বিকজ নো অফেন্স বাট আই ডোন্ট লাইক জাহাঙ্গীরনগরের পরিবেশ। ঠিক আছে? কেমন জঙ্গল ফিল হয়। গুইসাপ আছে এটা যেমন তোমার কাছে নেশাখোর, কিসের নেশা করে ও? কিসের নেশা ও? সাইনাসের তো নেশা করা লাগবে এই জন্য? টানতেই আসো গাঞ্জুদের মতো খালি টানতেই আসো। কি একটা অবস্থা ভাই, লাগায় বৈশা লাগো না, দরকার ভিতরে ঢুকে একটা ঘষা দাও, তাইলেই তো মানে অটো যাইতে থাকে ভিতরে। কি অবস্থা। আর যাই হোক, সো অনেকের কাছে হচ্ছে ওই যে এই সোয়াম্প টাইপের যে জায়গাগুলো, এগুলো পছন্দ হয়, ধরো মাটি গাছ, উইচ ইজ গুড। ঠিক আছে? আমি পার্সোনালি হচ্ছে একটু স্যাঁতস্যাঁতে পরিবেশ কম পছন্দ করি আর কি। ঠিক আছে? তো কেমন যদি স্যাঁতস্যাঁতে অন্ধকার, ধরো দিনের বেলাও এমন জায়গা আছে যেখানে অনেক অন্ধকার। ঠিক আছে? জাহাঙ্গীরনগরে এত গাছ। ঠিক আছে? সো এইটা গিয়েও পছন্দ হয় নাই, মনে হচ্ছে যে না এখানে পড়লে আসলে জীবনটা ভালো লাগবে না। ওকে, বাট চান্স পাই নাই এখন, যেটাই হোক। হ্যাঁ, না এমন হয় নাই যে ইচ্ছা করে, বিকজ পরীক্ষায় চান্স পাওয়া একটা ক্রেডিট। ঠিক আছে? আর এটাও মাথায় ছিল যে চান্স না পাইলে মানে ইট উইল মেক মি স্যাড অ্যান্ড আই ক্যান গেট ডিপ্রেসড, অ্যান্ড সো পরের রেজাল্টগুলো খারাপও হতে পারে। সো এমনভাবে এক্সাম দেই নাই যে চান্স যেন না পাই, ইচ্ছা করে যে পরীক্ষা খারাপ দিছি তা না, পারি নাই। ঠিক আছে? পারি নাই মানে বাংলা আসছে, বাংলা পারি না। ওকে, যে ইউনিটের পরীক্ষা দিছিলাম, মানে কোন ইউনিট জানাম যায় না, অনেকগুলো ইউনিট জাহাঙ্গীরনগরে, বায়োলজির আলাদা ইউনিট, ফিজিক্সের আলাদা ইউনিট, এরকম টাইপের। ঠিক আছে? সো কোনো একটা ইউনিটের পরীক্ষা দিছি, বাট পরীক্ষার মধ্যে যে কোয়েশ্চেন্স আসছে বাংলা আসছিল, আমি পারি নাই। আর ফিজিক্সে যেসব কোয়েশ্চেন আসছিল, একটা জি এর ম্যাথ আসছিল, মানে আই ক্লিয়ারলি রিমেম্বার, খুব সহজ ম্যাথ, কিন্তু ওই যে জি গুণ করা লাগে 9 পয়েন্টের গুণ তো জীবনে করি নাই।
ঠিক আছে, সো ওইটা নিয়ে আমি বসে বসে অনেকক্ষণ হচ্ছে আই ওয়াজ ট্রাইং টু ফাইন্ড যে আচ্ছা অ্যান্সারটা কি হবে। সো এই হলো কথা, বাট চান্স পাই নাই সেটা বড় কথা আসলে ছিল না। তার থেকেও বড় কথা ছিল হচ্ছে আমার একটা ফ্রেন্ড চান্স পেয়ে গেছিল, এটা বেশি, ইট হার্টস মোর। কি বই খুললাম ভাই, আরে দূর। আচ্ছা বাদ দাও, ঠিক আছে, প্রবলেম মনে আসতেছে না, দিব না। আচ্ছা আরেকটা প্রবলেম সলভ করাবো এখান থেকে। সো তোমার মাঝে মাঝে এরকম করে দেওয়া থাকে, এই যে গ্রাফ দেওয়া থাকে, ঠিক আছে, গ্রাফ দিয়ে দেয় এবং গ্রাফের মধ্যে ইনফরমেশন দিয়ে দেয়। গ্রাফে কিভাবে ইনফরমেশন দিতে পারে, ধরো এখানে দিলাম n0 আর এইটা হচ্ছে ধরো n0 বাই ভাইয়ারা কথা বলে না, এইটা ধরো n0 বাই এটা হাফ, এটা 1/4 আর এটা ধরো 1/8। আচ্ছা ঠিক আছে, সো ধরো এটা n0/8 এবং এইটার একটা টাইম দেওয়া আছে তোমার, কিছু একটা ধরো দেওয়া আছে হচ্ছে 50 ডেজ, ঠিক আছে, এইটা দেওয়া আছে তোমার কাছে। সো কোয়েশ্চেন হচ্ছে যে কখন বা কত সময় পর 20% অবশিষ্ট থাকবে, কত সময় পর 20% অবশিষ্ট থাকবে, আফটার হোয়াট টাইম 20% of the atoms will remain or will be remaining, after what time 20% of the atoms will be remaining। অপূর্ব এদিকে। আচ্ছা কি কি দেওয়া আছে বলো, এখানে 20% অবশিষ্ট থাকার জন্য আমাকে টাইম ক্যালকুলেট করতে বলেছে, ফাইন, বাট যদি আমাদের n/n0 এই ফর্মুলাটায় বসাতে চাই, একটু খেয়াল করে দেখো, তাহলে উই উইল বি নিডিং দিস। লেমডা কত সেটা আমাদেরকে জানতে হবে, লেমডা কত সেটা বের করার জন্য তোমাকে এইখানের ইনফরমেশনটা দেওয়া আছে যে n0/8 যখন হইছে বা n0/8 যখন রিমেইনিং, তখন টাইম ছিল কত, 50 ডেজ। আমরা মুখে মুখে হিসাব করতে পারি কাইন্ড অফ, যে n0/4 ছিল তাহলে 25 ডেজ, আর n0/2 যেটা সেটা কত ছিল, সেটা 12.5 ডেজ। মুখেও হিসাব করা যায়, ইনফ্যাক্ট ওই যে এগেইন, এখন তোমরা হয়তো বা এত তাড়াতাড়ি মাথায় মাথায় ক্যালকুলেশন না করতে পারলেও ইউ উইল হ্যাভ টু লার্ন দিস, যে কিভাবে মাথায় প্রসেস করতে হয়। আর এইটার জন্য কি করতে হয় জানো, এটা তো তুমি খালি সাধনা করলে হবে না, ঠিক আছে, যে হ্যাঁ যে ধ্যান করি আমি, মাথাটা একটু ক্লিয়ার হয়ে যাবে, ইটস নট লাইক দ্যাট। অনেক প্র্যাকটিস করতে হবে, অনেক প্র্যাকটিস করলে তোমার মাথায় এমনিই সেট হয়ে যাবে যে ও আচ্ছা n/4 দেওয়া আছে, তাহলে n/2 কত হবে, এটার অর্ধেক, জাস্ট লাইক দ্যাট, ঠিক আছে, এরকম টাইপের একটা ঘটনা। আচ্ছা তাহলে চলেন আমরা ফার্স্টে দুইটা স্টেপে করতে হবে ম্যাথটা। স্টেপ 1 হচ্ছে ফাইন্ড লেমডা, লেমডা বের করতে হবে। তাহলে লেমডা বের করার জন্য আমাদের কাছে t1 দেওয়া আছে 50 ডেজ, আর হচ্ছে n1 ধরে নিতেছি, n1 দেওয়া আছে হচ্ছে n0/8, ঠিক আছে। তাইলে লেমডা বের করতে চাই, যদি লেমডা বের করতে চাই কোনটা সুইটেবল ফর্মুলা, দিস লেমডা t আছে, সো ln n/n0 ইকুয়াল টু মাইনাস লেমডা t, ln এখানে n1 দিলাম, সো দিস ইজ n0/8, দিস ইজ n0 মাইনাস লেমডা t, ক্যালকুলেট t দেওয়া আছে 50 ডেজ। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারবো যে লেমডার ভ্যালু কত, বলেন দেখি লেমডার ভ্যালু কত আসে, 0.041 পার ডে। পার ডে আমরা যেটা ক্যালকুলেট করছিলাম 12.5, ওটা কি ছিল, ওটা হাফ লাইফ, 12.5 ডেজ, ওটারও যে 0.693/12.5 করলে দেখো এটা আসে কিনা, একটু দেখো তো হিসাব করে, ক্যালকুলেট করে কেউ, এনিওয়ান, 0.693/12.5, তাহলে ওই ক্যালকুলেশনে সমস্যা আছে। n/4 তাইলে কত হওয়ার কথা, 25, তাহলে n/2 কত হওয়ার কথা, 25-এর অর্ধেক কত,
12.5 ঠিকই তো আছে। তাহলে এখানে গ্যাঞ্জাম করছেন। আচ্ছা এনিওয়েজ আমরা পরে না থাকি আর এখানে মিলবে, ঠিক আছে, এটাও মিলবে ওটাও মিলবে। লেমডা বের করলাম। এবারে কাজ কি, এবার স্টেপ 2 হচ্ছে তোমার টাইম ক্যালকুলেট করা, ঠিক আছে। স্টেপ 2 হচ্ছে ফাইন্ড নিউ টি, মানে T2 কত সেটা ক্যালকুলেট করতে চাই। T2 কেন, যখন n হবে 20% অফ, মানে 0.2 অফ n নট, 20% অফ n নট, তখন t কত সেটা আমরা ক্যালকুলেট করতে চাই, ঠিক আছে। সো ln n বাই n নট আমরা বসাবো এগেইন ln n বাই n নট, এটা হচ্ছে মাইনাস লেমডা টি, এখানে ln 0.2 n নট ওভার n নট ইকুয়াল টু মাইনাস লেমডা which is 0.041 টাইমস t। এখান থেকে টাইম ক্যালকুলেট করতে হবে 38.7 এত ডেজ। ডান। কত আসছে? এটা ঠিক আছে, এটা ঠিক আছে। অন্য কেউ করছেন কি? আইলশা ভাই, এরা কতগুলো সামনে ক্যালকুলেটর, তো মুখ দিয়ে বলতে কষ্ট হয়, ঠিক আছে। 3 বার কেন জিজ্ঞেস করা লাগলো? আচ্ছা হইলো একদিন বেশি কম বেশি 39.25 ডেজ, ঠিক আছে। এবার ওকে ফাইন, ইতি ক্যালকুলেট করে দেখেন আবার এটা। এই যে আইলশাগুলো ক্যালকুলেটর আনে না, কই তো আরো অলস, আইনাও বের করো নাই। আর যারা আনে না ওদের জন্য তো ক্যালকুলেটর একটা মনে 5-6 কেজি ওদের ক্যালকুলেটর ওজন, ব্যাগে নিতে কষ্ট হয়। ওই যে আরেকজন আবার ওইটাই আসে, কি অবস্থা? আরে দেখবো, ঠিক আছে, বিশ্বাস করলাম তো, বাট আমি কেন আমি পরীক্ষা দিব না আমি প্র্যাকটিস করব? বলো, প্র্যাকটিস তোমরা করবা। আজব অপূর্ব যে মাঝে মাঝে কি সব বলে, আর বইল, আর কথাই বইলো না তুমি। ওকে, ওই যে তুই সামনে বসে ঘুমাইতেছে। ওকে ফাইন, ঠিক আছে, লিভ ইট, যেটা হইছে হইছে। 3 ঘর পর্যন্ত নিব, ওই যে 0.693 নেই না, দেখ এইটা একটা এটিকেট, ঠিক আছে। সেটা হচ্ছে যে যত মানে একটা নাম্বার যত ঘর নিবেন বাকিগুলো ট্রাই করবেন অত ঘর নেওয়ার জন্য, আদারওয়াইজ এই যে এরকম এলোমেলো হবে, ঠিক আছে। একটা নাম্বার 3 ঘর নিছো মানে আরেকটা নাম্বার 3 ঘর নিবা, একটা নাম্বার 4 ঘর নেওয়া লাগছে মানে অন্য সব যা আছে সব 4 ঘর নিবা, ঠিক আছে। এটা আইসিটি যখন পড়বেন বা কোডিং টোডিং করার সময় তখন দেখবেন যে পয়েন্টের পরে 0000 না নিলে, তুমি ধরো একটা নিছো ইন্টিজার, আরেকটা নিছো হচ্ছে যে আরেকটা কি জানা আছে পয়েন্টের জন্য, ডেসিমেলের জন্য কোনটা নেওয়া লাগে? ফ্ল্যাগ, ফ্ল্যাট, ফ্লোর, ইয়েস ফ্লোর, ধরো ফ্লোর নিলা, ও ফ্লোট, এফএলওটি, হ্যাঁ ঠিক আছে, ও এফএলওটি ফ্লোট, সো ফ্লোট নিলা আরেকটা। তো একটা ইন্টিজার একটা ফ্লোটিং নাম্বার নিলে যেটা হয় সেটা হচ্ছে যে ভাগ দিলে স্পেসিফিক্যালি, ঠিক আছে, তখন হচ্ছে দেখা যায় যে এলোমেলো অ্যান্সার দেখানো শুরু করে। দ্যাটস বিকজ ওই যে ফ্লোটের পরে তো পয়েন্টের পরে আরো অনেকগুলো ডিজিটস হচ্ছে 6টা ডিজিট নিয়ে রেখে দেয়, ঠিক আছে। সো তুমি যদি একটা ইন্টিজার নাও, দ্যাট মিনস ওই পয়েন্টের পরেও র্যান্ডম কিছু ভ্যালু হচ্ছে মাঝে মাঝে ধরে নেয়। এনিওয়েজ চলেন আমরা সামনে যাই। সো এই ছিল মোটামুটিভাবে এন রিলেটেড কথাবার্তা, বুঝছেন? এখান থেকে কঠিন আর জটিল কিছুই নাই, সবই সহজ, সব সিম্পল, ঠিক আছে। চলো সামনে যাই। এখন নেক্সট টপিকের নাম হচ্ছে ম্যাথ ডিফেক্ট, ঠিক আছে, বা ভর ত্রুটি। অলরাইট, সো ভর ত্রুটি ওয়ার্কস লাইক দিস, যে ধরো তোমার কাছে অনেকগুলো মানে তুমি কি আছে একটা নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, অনেকগুলো নিউট্রন থাকে আর প্রোটন থাকে। তাহলে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ন যারা, নিউক্লিয়ন মানে হচ্ছে ধরো প্রোটনস অ্যান্ড নিউট্রনস। সো এই যে ধরেন আমাদের কিছু প্রোটনস আছে, এই যে এগুলো ধরো প্রোটন আর বাকিগুলো হচ্ছে নিউট্রন, ওকে। তো জেড নাম্বার অফ প্রোটনস থাকে, জেড আসলো কোথা থেকে? পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বারকে জেড দিয়ে এক্সপ্রেস করি। আর এন নাম্বার অফ নিউট্রনস আছে আমার কাছে, ধরে নাও নিউট্রনের বানানে ই আছে একটা,
ওকে, নিউট্রনস আছে। আচ্ছা, তো আমরা কি করলাম, তুমি যদি এই কাজ করো যে তুমি ইন্ডিভিজুয়ালি ধরো এগুলো নিউট্রন, এটা প্রোটন, তুমি ইন্ডিভিজুয়ালি যদি এরকম প্রোটন আর নিউট্রনগুলো নিয়ে একটা ওয়েইং স্কেলের উপরে নিয়ে মাপলা, ঠিক আছে, ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে, তাদের মধ্যে কোনো বন্ড নাই, কিচ্ছু নাই, ধরো একটা একটা করে মেপে তারপর যোগ করতেছো, এমনও হতে পারে, মাপলা, মেপে যেই ম্যাসটা পাবা, ঠিক আছে, সেই ম্যাসটা কত হবে, ধরে নাও যে ওই ম্যাসটা আমরা যেটা পাবো সেটার ভ্যালু হচ্ছে ম্যাস অফ, মানে সামেশন অফ ম্যাস অফ নিউক্লিয়নস। আচ্ছা, এত ঝামেলার মধ্যে না যাই, তুমি জাস্ট এভাবে চিন্তা করো যে জেড নাম্বার অফ কি আছে বলো তো, জেড নাম্বার অফ প্রোটনস আছে আর এন নাম্বার অফ নিউট্রনস আছে, তাহলে টোটাল একটা নাম্বার পাবো আমরা। ওকে, এবার তুমি ওই নিউক্লিয়াসটাই নিলা, ঠিক আছে, নিউক্লিয়াস মানে যারা অলরেডি বন্ডেড নিউক্লিয়াস নিয়ে মাপলা, ঠিক আছে, সেই মাপটা হলো ম্যাস অফ নিউক্লিয়াস। দেখা যাবে কি যে নিউক্লিয়নগুলো আলাদা আলাদা করে মেপে টোটাল ম্যাস নিলে আমরা যে নাম্বারটা পাবো ওই নাম্বারটা উইল অলওয়েজ বি গ্রেটার দেন ম্যাস অফ নিউক্লিয়াস। সেম জিনিসই কিন্তু আছে, কিন্তু নিউক্লিয়াসের ভর একটু কমে যায়। ইন্ডিভিজুয়ালি যখন থাকে তখন তাদের ভর একটু বেশি থাকে, আর যখন নিউক্লিয়াস ফর্ম করে তখন এদের ম্যাস বা ভর কি হয়ে যায়, একটু কমে যায়। এই যে ডিফারেন্সটা, পার্থক্যটা, এটাকে আমরা কি বলতেছি, ম্যাস ডিফেক্ট বা ভর ত্রুটি। এই ডিফারেন্সটাকেই আমরা এক্সপ্রেস করি ডেল্টা এম দিয়ে। কিসের ডিফারেন্স? টোটাল ম্যাস অফ প্রোটনস প্লাস টোটাল ম্যাস অফ নিউট্রনস মাইনাস ম্যাস অফ নিউক্লিয়াস। এইটা হচ্ছে আমরা বলি ডেফিনেশন অফ ম্যাস ডিফেক্ট। সো হাউ ডাজ ইট ওয়ার্ক? ম্যাস গেল কোথায়? আমরা বলতেছি যে এই যে ডেল এমটা সেটা হচ্ছে নিউক্লিয়াসের বাইন্ডিং এনার্জিতে কনভার্ট হয়ে যায়। যে যতটুকু ম্যাস হারায় যায় অতটুকু আসলে বাইন্ডিং এনার্জিতে কনভার্ট হয় অ্যাকর্ডিং টু আইনস্টাইনস ম্যাস এনার্জি ইকুয়েশন, যে ম্যাস ক্যান কনভার্ট ইনটু এনার্জি। যখন ম্যাস এনার্জি হয়ে গেছে তখন তার সেগুলোর কি নাই, সেটাকে আর তুমি ওই যে ওজনের মেশিন দিয়ে মাপতে পারবো না আমরা, ঠিক আছে? সো ঘটনাটা অলমোস্ট এরকম, যদিও সেম মানে কাছাকাছিও না ধারে কাছেও না, বাট অ্যানালজি হিসেবে দিতে পারি। অলমোস্ট ব্যাপারটা হচ্ছে এরকম। দেখো এইটার আর এইটা, ঠিক আছে, এই দুইটার যে আলাদা লেন্থ আছে, ধরো এইটা 10 সেন্টিমিটার আর এইটা ধরো 3 সেন্টিমিটার, তাহলে টোটাল কত হলো? টোটাল কত হচ্ছে? 13 সেন্টিমিটার, যখন তাদের মধ্যে কি নাই, কোনো বন্ড নাই। বাট যখন আমরা বন্ড ফর্ম করতেছি তখন এটা হয়তো 11 সেন্টিমিটার, ঠিক আছে? যখন বন্ড ফর্ম করতেছি 11 সেন্টিমিটার, বাকি ম্যাস কোথায় চলে গেছে, বাকি লেন্থ কোথায় চলে গেছে? এই যে এতটুকু, ইটস ফর্মিং দ্য বন্ড। এটা কি করতেছে? বন্ড ফর্ম করতেছে। বুঝতে পারতেছি? এটা লেন্থ দিয়ে বুঝাইলাম, এক্স্যাক্টলি ওখানে ঘটনাটা ঘটে কি হিসেবে? ম্যাস হিসেবে। মেক সেন্স? এই হচ্ছে ম্যাস ডিফেক্ট। তবে নিউক্লিয়াসের ম্যাস মাপাটা একটা ঝামেলা। মানে আমরা অ্যাটমের ম্যাস মাপতে পারি, রাইট? অ্যাটম একটা কমপ্লিট থিং, ওইটার ম্যাস আমরা মাপতে পারি বা জানিও আমরা, পিরিয়ডিক টেবিলে দেওয়া আছে। কিন্তু নিউক্লিয়াসের ম্যাস মাপাটা উইয়ার্ড, রাইট? সো আমাদের কাছে ভালো হবে আমরা যদি অ্যাটমের ম্যাস নিয়ে কাজ করতাম। ক্যান উই ডু দ্যাট? ইয়েস উই ক্যান। ভাইয়াকে বলেন তো, নিউক্লিয়াসের সাথে আর কি অ্যাড করলে সেটা অ্যাটমের ম্যাস হবে? ইলেকট্রনের ম্যাস, ঠিক আছে? তাইলে অ্যাটম হয়ে যাবে। সো চলেন অ্যাড করে দিই। সো ডেল্টা এম হচ্ছে জেড এম পি প্লাস এন এম এন মাইনাস এখানে ম্যাস অফ নিউক্লিয়াস, তার সাথে আমরা কি করলাম, বাই দ্য ওয়ে এখানে একটু দূরে লিখব। সো এখানে আমরা হচ্ছে ম্যাস অফ নিউক্লিয়াসের সাথে আমরা হচ্ছে ম্যাস অফ ইলেকট্রন অ্যাড করে দিতে চাই, ঠিক আছে? এম ই অ্যাড করে দিতে চাই। ইলেকট্রন থাকে কয়টা নর্মাল অ্যাটমের মধ্যে? কয়টা থাকে একটু দেখি, যে জোরে বলো না, কনফিডেন্স সহ বলো। জেড এর সমান, হ্যাঁ, মুখ দিয়ে কথা বাইর হয় না, কি সমস্যা? জেড এর সমান, ঠিক আছে? সো এই হচ্ছে ঘটনা। বাট প্রবলেম হয়েছে না একটা, দেখেন তো ইমব্যালেন্স হয়ে গেল না, উপরেরটা নিচেরটা কি সমান হয়েছে?
একটা হুদাই বাইরে থেকে আলটিমেট নাম্বার একটা যোগ করে দিলাম, হইল? তাহলে যতটুকু আসলে যোগ করছে অতটুকু কি করতে হবে? মাইনাস করে দিতে হবে। অর উল্টাটা বেসিক্যালি, বিকজ আমরা আসলে এটা মাইনাস করছি, তাই না? প্লাসে মাইনাসে কি মাইনাস, তাইলে এখানে আসলে প্লাস করব আমরা জেড নাম্বার অফ দিস। এখন আবার ভাইয়াকে বলেন তো, দেখি একটু কাজ করে দেই। জেড এম পি, দেখো এটার সামনেও জেড আছে, আবার এম ই এর সামনেও কি আছে? জেড আছে। সো এই দুইটাকে জেড কমন নিয়ে নিলাম, আর এখানে থাকলো নিউট্রন নাম্বার টাইমস ম্যাস অফ নিউট্রন মাইনাস এইটাকে আমরা কি বলতে পারি? ম্যাস অফ নিউক্লিয়াস প্লাস টোটাল ম্যাস অফ ইলেকট্রন। কি জিনিস? অ্যাটমের ম্যাস। তাহলে দিস ইজ ম্যাস অফ অ্যাটম। ঠিক আছে, এই যে পুরো জিনিসটা আছে এইটাকে আমরা এক্সপ্রেস করলাম ম্যাস অফ অ্যাটম দিয়ে। আর এই যে এখানে দেখেন তো, ম্যাস অফ প্রোটন আর ম্যাস অফ ইলেকট্রন মিলে একটা প্রোটন থাকে আর একটা ইলেকট্রন থাকে কোন অ্যাটমের মধ্যে? হাইড্রোজেন। ওটার মধ্যে তো কোনো বাইন্ডিং এনার্জি নাই, বিকজ ওখানে নিউক্লিয়াসে খালি একটাই জিনিস আছে, প্রোটন। সো দ্যাট মিনস আমরা হাইড্রোজেনকে নিতে পারি এখানে। তাইলে এইটাকে আমরা লিখে দিতে পারি কি? এইটাকে আমরা লিখতে পারি ম্যাস অফ হাইড্রোজেন। তাইলে জেড ম্যাস অফ হাইড্রোজেন প্লাস এন ম্যাস অফ নিউট্রন মাইনাস এম ম্যাস অফ দ্য অ্যাটম, এই টোটালটা করলেই আমরা পেয়ে যাই ম্যাস ডিফেক্টের মান। এটা হচ্ছে মোর প্র্যাকটিক্যাল ফরম্যাট অফ দ্যাট। একটা হাইড্রোজেন অ্যাটমের মধ্যে কি কি থাকে বলো? ওকে, আচ্ছা, এখন হাইড্রোজেন ছাড়া যদি অন্য কিছু হইতো ভাই আমরা কি নিতে পারতাম? অ্যান্সার হচ্ছে না, বিকজ হাইড্রোজেন ছাড়া অন্য কিছু নিলে তখন আবার ওইটার মধ্যেও তো ম্যাস ডিফেক্ট আছে, তখন আবার গ্যাঞ্জাম লাগা শুরু করতো। ঠিক আছে, সো এই জন্য হাইড্রোজেন বলেই আমরা নিতে পারছি এটাকে শুধু। আচ্ছা, অলরাইট, তাহলে কোনটা কি বুঝাইলাম বলো তো এখানে? তাইলে আমাদের কাছে আছে ম্যাস অফ অ্যাটম, দিস ইজ ম্যাস অফ অ্যাটম বা পরমাণুর ভর, পরমাণুর ভর। বাংলা ভার্সন যারা, তাদের জন্য কিন্তু ইংলিশ টার্মগুলো জানাটা সুপার ইম্পর্ট্যান্ট, কারণ আপনারা মানে আইইউটিতে পরীক্ষা দিবেন, দেওয়া হবে আপনাদের মানে গার্জিয়ান এমনিও দেওয়া হবে। ঠিক আছে, সো তখন হচ্ছে ইউ নিড টু নো ইংলিশ। মইন মাথা নাড়াইতেছে কেন? শুধু মেডিকেলে পরীক্ষা দিবা? অনলি মেডিকেল? স্যাড। স্যাড মানে হচ্ছে গুড লাক। আই মিন হোয়াট, মানে অ্যাকচুয়াল গুড লাক, লাইক ইয়েস, ভালো। কাম অন, ডাক্তার তো দরকার দুনিয়াতে। কি আমাকে সবসময় তোমরা ভিলেন বানানোর চেষ্টা করো কেন? বুঝলাম না ভাই, ভালো কথা বলতেছি সবগুলো। আই এম নট ইভেন স্মাইলিং, লাইক I'm not one of them. বারে আমি কেন মানে হাসতেছি, কারণ হচ্ছে মানে জাস্ট মেডিকেলে পরীক্ষা দেওয়াটা একটু রিস্কি হয়ে যায় আর কি। এইটা অন্যান্য জায়গায় তুমি ধরো লেটস সে তুমি ইঞ্জিনিয়ারিং টার্গেট নিছো, তোমার কাছে না অনেকগুলো পরীক্ষা দেওয়ার সুযোগ পাবা। বুয়েটে পরীক্ষা দিবা, এমআইএসটিতে পরীক্ষা দিবা, আইইউটিতে পরীক্ষা দিবা, ঢাকার মধ্যের কথাই বলতেছি, বুটেক্সে পরীক্ষা দিবা, অ্যান্ড দেন ঢাকা থেকে তুমি হচ্ছে মোস্ট প্রবাবলি চুয়েটের পরীক্ষা দিতে পারবা ঢাকাতে থেকেই। আর হচ্ছে তারপর রুয়েটের পরীক্ষা দিতে হবে, কুয়েটের পরীক্ষা দিতে হবে। তোমার কাছে অনেকগুলো অপশন আছে, অনেকগুলো পরীক্ষা দেওয়ার সুযোগ পাবা তুমি। ঠিক আছে, কিন্তু মেডিকেলে ধরো অনেকগুলো মেডিকেল, উই আর টকিং অ্যাবাউট কত 30+ মেডিকেল কলেজ, কিন্তু পরীক্ষা দিতে পারবা কয়টা? একটা। ঠিক আছে, ইটস প্রিটি টাফ। ঠিক আছে, ভয়ঙ্কর ভাই, তাই না? অনেক ভয়ঙ্কর। সো এই জন্য বললাম আর কি, এই জন্য হচ্ছে জাস্ট মেডিকেল মানে জাস্ট মেডিকেলেই পরীক্ষা দিব এইটা না ভেবে তার পাশাপাশি তুমি অপশন হিসেবে ধরো ঢাকা ইউনিভার্সিটি রাখতে পারো। অ্যান্ড ঢাকা ইউনিভার্সিটির যদি প্রিপারেশন নিতে চাও পাশাপাশি, দেন ইউ উইল নিড টু স্টাডি ম্যাথ এ লিটল বিট। ম্যাথটাও লাগবে, বিকজ ম্যাথ তো দিতেই হবে। ম্যাথ ফোর্থ সাবজেক্ট কার কার এখানে? হাত তোলেন তো একটু। মুইন বিলাক একদম আটঘাট বেঁধে নামছে যে আমি বায়োলজি ছাড়া আর কিছু পড়বই না। আচ্ছা, জাস্ট কিডিং। সো আর কার ম্যাথ ফোর্থ সাবজেক্ট কার কার? এমনি নিছি হুদাই। ওকে, প্যারা নাই।
ইয়েস, মেডিকেলের জন্য নিছি। ওকে ফাইন, ভালো হয়েছে অ্যাকচুয়ালি, কারণ মেডিকেলে কোনো ঠিক ঠিকানা নেই। মানে ওরা মাঝে মাঝে কোনো এক সালে হচ্ছে বলছিল যে বায়োলজি মেইন সাবজেক্ট থাকতে হবে, ঠিক আছে? সো তখন থেকে বায়োলজি মেইন সাবজেক্ট নেওয়াটা সেফ। ইঞ্জিনিয়ারিংয়ে জীবনে বলে নাই যে হায়ার ম্যাথ মেইন সাবজেক্ট হতে হবে, বলছে হায়ার ম্যাথ থাকতে হবে। মানে ধরো কেউ বায়োলজি নিল আর স্ট্যাট নিল, ঠিক আছে, বায়োলজির স্ট্যাট এগ্রিকালচার নিল, ঠিক আছে, ধরো হইতেই পারে। ধারা কিসের জন্য যেন রেস্টলেস হয়ে যেতেছে, আমি বুঝলাম না। বাইরে যাবেন না? এখনো পর্যন্ত দেওয়া যায় না। এখন তোমরা পরীক্ষা দিতে দিতে মাঝখানে আরো একটা অ্যাডমিশন টেস্ট হবে, তারপরে তোমাদেরটা। গুচ্ছ তো নাই তোমাদের সময়, গুচ্ছ বলে কিছু থাকবে না, ঠিক আছে? সো প্রবলেম হচ্ছে যে যারা হচ্ছে হুদাই গ্যাজাইতেছে, ওদের ওদের প্রবলেমটা আমি বলে দিতেছি, দাঁড়া। ম্যাস অফ নিউট্রন, আর এটা হচ্ছে ম্যাস অফ হাইড্রোজেন অ্যাটম, ঠিক আছে? এখানে জেড হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা। কে এত খুশি ভাই, হাসতেছে কে? পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার, আর এই এন হচ্ছে নাম্বার অফ নিউট্রনস। আচ্ছা, গুচ্ছর একটা সুবিধার জিনিস হচ্ছে যে গুচ্ছ দিলে কম ট্রাভেল করা লাগে, ঠিক আছে? আর বাট একটা বিশাল প্রবলেম হচ্ছে ওই যে একটা পরীক্ষা, ঠিক আছে? সো তোমার ধরো ভয়ঙ্কর একটা ব্যাপার, ধরো তুমি ফর সাম রিজন, আল্লাহ না করুক, ওদিন তোমার জ্বর আসছে, ঠান্ডা লাগছে, ঠিক আছে, ইউ আর নট ইন মুড, ঠিক আছে? আমরা এটা পাত্তা দিই না, বাট সামটাইমস কোনো দিন দেখবা যে তোমার কোনো ম্যাথই মিলতেছে না, আবার কোনো দিন দেখবা বসছো সবই মিলতেছে। ওকে, সো ইট ক্যান হ্যাপেন, বাট ওই দিন যদি তোমার ওই পরীক্ষাটার দিন হয়, দ্যাটস স্যাড। এটা একটা প্রবলেম। বাট গুচ্ছ না হলে প্রবলেম কি, ভাইয়া যখন পরীক্ষা দেই তখন কি মানে স্কেজিউলটা বলি। আমার ডিউর পরীক্ষা ছিল মেডিকেলের পরীক্ষা ছিল অক্টোবরের 6 তারিখ, ডিউর পরীক্ষা ছিল অক্টোবরের 13 তারিখ, আর বুয়েটের পরীক্ষা ছিল অক্টোবরের 14 তারিখ, ঠিক আছে? আচ্ছা, সেগুলো না হয় কোনো সমস্যা নাই, বিকজ সবই ঢাকার মধ্যে। অনেক বড় সমস্যা অ্যাকচুয়ালি, বিকজ প্রিপারেশন তো নেওয়া লাগছে আমাকেই, বাট স্টিল মানে ধরে নাও আর কি, যে ঢাকার মধ্যেই তো। বাট প্রবলেম হচ্ছে যেদিন আমার চুয়েটের পরীক্ষা ছিল, ঠিক আছে, রুয়েটের পরীক্ষা যেদিন ছিল থিওরিটিক্যালি বলতেছি, কারণ রুয়েটের পরীক্ষা দেওয়া লাগে নাই। সো রুয়েটের যেদিন পরীক্ষা ছিল তার পরের দিন ছিল সাস্টের পরীক্ষা। রাজশাহী থেকে সিলেট যাওয়ার কোনো ডিরেক্ট রুট নাই, ইউ উইল হ্যাভ টু কাম টু ঢাকা। এইটা হচ্ছে একটা বাংলাদেশের বিশাল বড় সমস্যা, যে ঢাকায় এত জ্যাম কেন থাকে, ঠিক আছে? ধরো এখন এই যে আনিকা যদি ভাবে যে আমি সিলেট থেকে একটু রাজশাহী ট্যুর দিয়ে আসি, ওদের ফুল ফ্যামিলি আগে ঢাকায় আসতে হবে, দেন হচ্ছে রাজশাহী যেতে হবে, ঠিক আছে? ওয়ারেস তোমার ওদিক দিয়ে বাইপাস থাকলে কিন্তু অন্য কোনো দিক দিয়ে ঘুরে চলে যেতে পারতো, তখন ঢাকার মধ্যে এত জ্যাম থাকতো না। এনিওয়েজ, সো ঘটনা হচ্ছে দ্যাট ওয়াজ এ প্রবলেম, বিগ প্রবলেম, বিকজ রাজশাহী থেকে ঢাকা আসতে 5-6 ঘন্টা সময় লাগে, আর একটু বেশি লাগে মনে হয়। আবার ঢাকা থেকে সিলেট যেতে আবার একটা সময়ের ব্যাপার স্যাপার আছে। সো তুমি পরীক্ষা দিয়ে ঢাকা এসে উই প্ল্যান ফর যে ঢাকা এসে তারপরে প্লেনে যাওয়া ছাড়া আর কোনো অপশন নাই। সো তারপরে হচ্ছে ঢাকায় এসে ফ্লাইটে করে সিলেট গিয়ে তারপরে পরীক্ষা দিব, মানে দ্যাট ওয়াজ দ্য হোল প্ল্যান। বুঝতে পারতেছেন? এগুলো হচ্ছে সমস্যা আলাদা আলাদা হওয়ার। ওকে, অ্যান্ড আলাদা আলাদা হলে আরেকটা সমস্যা হচ্ছে ভার্সিটিগুলো, এই যে গত বছর যেটা দেখা গেছে, ভার্সিটি পরীক্ষার দিন অনেকগুলো, মানে ইঞ্জিনিয়ারিং পরীক্ষার দিন আর ভার্সিটি পরীক্ষার দিন হচ্ছে ওভারল্যাপ করছে, ঠিক আছে? সো এগুলো হচ্ছে প্রবলেম, বুঝতে পারছেন? তবে প্রবলেম হলেও আই সাপোর্ট আলাদা আলাদা পরীক্ষা হওয়াই ভালো, ঠিক আছে? যেটা করতে পারে সেন্টার হচ্ছে ডিভাইড করে দিতে পারে, জেলা শহরগুলোতে সেন্টার দিতে পারে। ধরো কুয়েটের পরীক্ষা তুমি বুয়েটে গিয়ে দিতে পারলে ইটস বেটার, তাই না? অথবা চুয়েটের পরীক্ষাটা ধরো বুয়েটে, এত সেন্টার দেওয়ার দরকার নাই,
সেন্টার কম রাখুক, ঠিক আছে, কয়েকটা জায়গাতে সিলেক্ট করে দেখ আর কি, সিকিউর কিছু সেন্টার। বিকজ সেন্টার বাড়াইতে গেলে আবার প্রশ্ন ফাঁস হওয়ার একটা সম্ভাবনা আছে। মেডিকেলের প্রশ্ন এত ফাঁস হয় বিকজ সারা বাংলাদেশে সেম কোয়েশ্চেনে পরীক্ষা হয়। সো ইউ উইল হ্যাভ টু ডিস্ট্রিবিউট দ্য কোয়েশ্চেন্স অ্যান্ড দেন অনেক হাত বদল করতে হয়। ধরো বুয়েটে জীবনে কোনো দিন মানে কোনো রেকর্ড নেই যে কোনো কোয়েশ্চেন ফাঁস হয়েছে, বিকজ ওইটা দ্যাটস এ ডিফারেন্ট স্ট্র্যাটেজিতে ওরা পরীক্ষা নেয়, ঠিক আছে। যেই সব টিচাররা হচ্ছে কোয়েশ্চেন করে ওই টিচারদেরকে আগের দিন যাইতে হয়, গিয়ে ফোন ঘড়ি যা আছে সব জমা দিয়ে একটা আইসোলেশনে ঢুকতে হয়, ওখানেই কোয়েশ্চেন করে, ওখানেই টাইপ হয়, ওই বিল্ডিংয়েই এক্সাম কন্ট্রোলার, ওই বিল্ডিংয়েই হচ্ছে প্রিন্ট হয়, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত পরীক্ষার ওই যে ঘন্টা না বেজে কোয়েশ্চেন যতক্ষণ না দেয় অতক্ষণ পর্যন্ত টিচার ওই রুমের মধ্যেই থাকে, মানে ওই বিল্ডিংয়েই থাকে, ঠিক আছে। ইউ মাইট ফাইন্ড ইট অস্বাস্থ্যকর, ঠিক আছে, অ্যান্ড ইনহিউম্যান, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। ওকে, বলছিলাম তোমাদেরকে আমার ভর্তি পরীক্ষার টাইমে আমি যে কোয়েশ্চেন পাইছি তখনও সেটা গরম, মানে মাত্র প্রিন্ট হয়ে আসছে, ট্রাঙ্কে করে তারপরে হচ্ছে গাড়িতে করে নিয়ে এসে তারপরে হচ্ছে প্রশ্ন দেয়। তো এই জন্য কোনো দিন শুনবা না যে, এই জন্য সেন্ট্রালাইজড পরীক্ষা হলে ভালো, ওই যে যত ছড়ায় ছিটায় পরীক্ষা হয় তত হচ্ছে কোশ্চেন ফাঁস হওয়ার চান্স বেশি। আচ্ছা, ব্যাক টু আওয়ার টপিক হিয়ার। সো এই হচ্ছে ম্যাথস ডিফেক্টের ঘটনা। এখন ইউনিটগুলো নিয়ে একটু কথা বলে দেই। ম্যাথস ডিফেক্টের ইউনিট ডিপেন্ডিং অন বাকিগুলো কোন কোন ইউনিটে দেওয়া আছে, অ্যাটোমেরটা দেওয়া আছে কোন ইউনিটে এবং এইচেরটা দেওয়া আছে কোন ইউনিটে, সেটার উপর ভিত্তি করে এম এর ইউনিট দুইটা হতে পারে। একটা হচ্ছে AMU অ্যাটমিক ম্যাথস ইউনিট, অথবা আমাকে এমইউতে থাকলেও মোস্ট অফ দ্য টাইম আমাকে কেজিতে নিয়ে আসতে হয়, কারণ তোমাকে আসলে ডেলএম কত জিজ্ঞেস করে না, বেশিরভাগ সময় জিজ্ঞেস করে বাইন্ডিং এনার্জি কত। সো বাইন্ডিং এনার্জি তো জুলে আনতে হবে, এবং জুলে যদি আনতে চাও তাহলে এইটাকে অবশ্যই কিসে ঢুকাইতে হবে বলো তো, কেজি হিসেবে ইনপুট দিতে হবে। তাহলে আমাদের জেনে রাখতে হবে যে এএমইউ থেকে কেজিতে নিব কিভাবে, বলেন দেখি, সাজেস্ট মি। 1.66 into 10 to the power 27 কেজি। কেমিস্ট্রিতে আমরা -24 দিয়ে করি বিকজ সব কিছু গ্রামে রাখি, ঠিক আছে। সো ইটস অ্যাকচুয়ালি 1.66 into 10 to the power -27 কেজি। তাহলে এটা দিয়ে এমইউকে গুণ করে দিতে হবে, তখন আমরা কেজিতে পেয়ে যাব, তারপরে বাইন্ডিং এনার্জি ক্যালকুলেট করতে পারবো, ঠিক আছে। সো নেক্সট দিন HW, এই যে লিখে দিলাম, গতদিন নাকি বলি নাই যে এটা হোমওয়ার্ক, ঠিক আছে। এই যে হোমওয়ার্ক, সো HW করে, এই যে আপনারা যত গ্যাজাবেন আমি তত কঠিন করতে হয়। HW করে A4 সাইজের অফসেট পেপারে 80 গ্রামস অফসেট পেপারে এক পাশে সিঙ্গেল সাইড ডাবল সাইড না লিখে, ইউ আর সাজেস্টিং দিস, আমি নাকি স্পেসিফাই করে দিয়ে আসি নাই। সো এটা করে স্ট্যাপলার করে উপরে সুন্দর করে কভার পেজ দিয়ে, কভার পেজটা হতে হবে প্রিন্টেড, ঠিক আছে। হাতে নাম লিখলে, হ্যাঁ, না ডিজাইন লাগবে না, ডিমার্সের লোগো অ্যান্ড দেন নাম টাইপ করে সাবমিটেড টু, ঠিক আছে, সাবমিটেড বাই, সাবমিশন ডেট, ঠিক আছে, এগুলো সব কিছু প্রিন্ট করে নিয়ে আসবেন, ওকে। আর ম্যাথ ভিতরে, আচ্ছা ম্যাথ কি, ম্যাথ হচ্ছে সেলুসারের বইয়ে যত ম্যাথ আছে সবগুলো, বুঝছে। তোমরা তো বলতেছিলে HW বলি না, এই জন্য ফরম্যাট বলে দিলাম একদম। এনিওয়েজ, আচ্ছা জোকস অ্যাপার্ট, HW করে নিয়ে আসেন, কপি চেক করবো, ঠিক আছে। সেলুসারের বইয়ের যত ম্যাথ আছে সব, সেলুসারের বই না থাকলে mulboi.com এ গিয়ে, আচ্ছা এক কাজ করবো, আমি হচ্ছে আজকে গ্রুপে একটা PDF দিয়ে দেবো, ওটা দেখে করে নিয়ে, ঠিক আছে, ওই বইয়ের PDF দিয়ে দিব না, ওকে। আল্লাহ হাফেজ।